চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তমাস। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন গঠনে আইন করতে জাতীয় পার্টির প্রস্তাব, রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের প্রথম দিন। সংলাপের নামে প্রহসন করার অভিযোগ করল বিএনপি, বর্তমান সরকারের পতন ঘটিয়ে নির্বাচন আয়োজনের দাবি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সেবায় আত্মনিয়োগে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ, শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ। প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে প্রধান বিচারপতির আহ্বান, 9 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা। এবং শহীদ জায়া বেগম মুশতারি শফি মারা গেছেন, নারী নেত্রী ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিকের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে একসঙ্গে ৭৯ জন সাঁতারুর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার খবর। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে সার্চ কমিটি গঠন করে যোগ্য এবং গ্রহণযোগ্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে সংসদের বিরোধী দল। নির্বাচন কমিশন গঠনের জন্য 5 জনের নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে প্রথম দল হিসেবে সোমবার মতবিনিময় করে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সহ 8 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে 3 দফা প্রস্তাব দিয়েছেন তারা। আইন প্রণয়ন না হলে সার্চ কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। খুব আন্তরিক পরিবেশে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। প্রধান প্রস্তাবটি একটি, সেটা আমরা সংবিধানের উপরে, যেটা আমাদের সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে যা বলা আছে সেটার বাস্তবায়নের বিষয়ে আমরা খুব জোরালোভাবে বলেছি। মহামান্য রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশন, অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন একটি আইনের অধীনে, একটি আইনের বিধিবিধানের অধীনে করতে পারবেন। কিন্তু সেই আইনটি আজ পর্যন্ত হয়নি। আমরা বলেছি যে এই আইনটিকে এখন করা অত্যন্ত জরুরি। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে 5 সদস্যের নাম দিলেও তাদের নাম এখনই বলতে নারাজ দলটি। উনি বিবেচনা করবেন বলেছেন এবং উনি দেখবেন, সম্ভব হলে উনি করবেন। তারপরেও আমরা বলেছি যে তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বের করে নিজেই করতে চান, সেখানেও আমাদের সাজেশন আমরা কিছু রিকমেন্ড করেছি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে যাব না এরকম কোনো সিদ্ধান্ত নেইনি। আর একই সঙ্গে আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের 14 ফেব্রুয়ারি। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি অভিযোগ করেছে অতীতের মতোই সংলাপ নিয়ে নাটক আর তামাশা করছে সরকার। রাজধানীতে বিজয় দিবসের আলোচনায় দলের নেতারা বলেছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সরকারের পতন ঘটাতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি এই সময়ে আন্দোলনে আছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে। এরই মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই সংলাপ নিয়ে আগেই অনাস্থার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। বিজয় দিবস উদযাপনে বিএনপির আলোচনায়ও দলের নেতারা এই সংলাপ আয়োজনের সমালোচনা করলেন। এগুলো একটা তামাশা, নাটক। যেখানে মূল সংকট তারা হচ্ছে বর্তমান এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকারী সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তখন নির্বাচন কমিশন প্রয়োজন হবে, তখন একটি পরিবেশ সৃষ্টি হবে। তার আগে এইসব নাটক করে কোনো লাভ হবে না। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সহ বিভিন্ন ইস্যুতেই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তারা। আজকে 50 বছর পরে আমাদের সেই পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে যে আজকে আমরা এই মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ একটা তৈরি করতে পারি। দেশের বেগম খালেদা আজকে যে অন্যায় বেআইনি ভাবে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে, এর অর্থ হচ্ছে যে এরা আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। বিএনপি নেতারা বলেছেন দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করে যেতে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনী আজ পুরোপুরি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার পদে 44 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে নেভাল একাডেমির সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সালাম ও অভিবাদন গ্রহণ করেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ স্থান অর্জনকারীদের পদক তুলে দেন। মোহতাসিম সিফাত সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন। আমরা গর্বের সঙ্গে বলতে চাই যে 2017 সালে নৌবহরে বাহানৌজা নবযাত্রা এবং বাহানৌজা জয়যাত্রা নামক দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এই নৌবাহিনীকে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এর ফলে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমাদের বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে নৌবাহিনীকে আরও বলিষ্ঠ ভূমিকা যাতে রাখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ সেবায় কাজ করে যেতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের মনে রাখতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। কাজে তোমাদের মনে রাখতে হবে যে যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের উৎকর্ষ অর্জনের সূচনা মাত্র। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মঞ্চে বলিয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধীনস্থদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে। নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই তার সরকারের প্রধান লক্ষ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রণয়ন করা বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো প্রবর্তিত বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন মেরিটাইম বিষয়ক সিনিয়র সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুরশিদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক
সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহেরি। প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন পুরস্কার তুলে দেন। যত কষ্ট, যত আঘাত, যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। দারিদ্র্য বলে, মাঙ্গা বলে বাংলাদেশে কিছু থাকবে না। আজকে আমরা উন্নয়নশীল দেশ, ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাস্তুচ্যুত মিয়ানমারের নির্যাতিত নিপীড়িত যে মানুষগুলি রোহিঙ্গা, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আমি আশা করি যে বিশ্বের সকল মানুষেরই মানবাধিকার এবং শান্তি যেন রক্ষা পায়, এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে সবাইকে কাজ করতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ধানমন্ডিতে ওই নির্বাচন নিয়ে যৌথ সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেন, শামীম ওসমান সহ আওয়ামী লীগের সবাই তার পক্ষে কাজ করবেন বলে আশা করছেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সমন্বয় কমিটির সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যৌথ সভা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে। সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন দিক নির্দেশনা দেন। সকল নেতা কর্মীকে একসাথে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ আমি চাই না। আমি চাই যে সবাই এক হয়ে কাজ করবে, নৌকাকে জিতাতে হবে। একটাই কথা, নৌকাতে হয়তো কারো পছন্দ আছে, কারো পছন্দ না, এটা থাকতে পারে, কিন্তু একজনই তো নমিনেশন পাবে, তার জন্য একজনকে। সভা শেষে বিস্তারিত সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সভার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, এবং সংযুক্ত হয়ে তিনি আমাদের প্রার্থীকে আবার দোয়া করে দিয়েছেন। বিজয়কে সুনিশ্চিত করার জন্য উনি নেতা কর্মীদেরকে, নেতাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আমাদের মধ্যে ওইরকম কোনো বিভক্তি নাই। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা ইলেকশনে একসাথেই কাজ করেছি। অতীতেও এটা দেখা গিয়েছে, এবারে নির্বাচনে দেখা যাবে ইনশাল্লাহ। মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলে মিলে একসাথে আমরা আমাদের নৌকার জন্য কাজ করি। উনি তো নৌকার লোক, উনি তো নৌকার বাইরে যে কাজ করতে পারেন না। উনি আমাদের দলের নেতা, নৌকার লোক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন। সভায় সিদ্ধান্ত হয় 24শে ডিসেম্বর নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আরও একটি যৌথ কর্মী সভা হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেশে মূলত মিনিকেট বা নাজিরশাইল নামে কোনো চাল নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, BR-28 ও 29 সহ বিভিন্ন জাতের চাল পালিশ করে এসব নাম দিয়ে বাজারে ব্যবসা করছে ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মোরসালিন বাবলা। মোটা চালের চেয়ে সরু চালের দিকেই ক্রেতাদের নজর বেশি, তাই বাজারে গেলেই দেখা মিলবে মিনিকেট, নাজিরশাইল সহ নানা নামের সরু চাল। আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এক শ্রেণীর ব্যবসায়ী বেশি মুনাফার আশায় নানা জাতের চাল মিনিকেট ও নাজিরশাইল নামে বাজারজাত করছে। অরিজিনালি মিনিকেট ধান নাই এখানে, চাউলটা হলো যেটা সরু চাল, যেটা ফাইন মিনিকেট খান, সেটা হলো জিরাশাইল, সম্পা কাটারি, এই দুই রকমের চালটাই, ধানটাই কিন্তু বেশি। ইভেন নাজিরশাইল বলেও এখন আর চাউল নেই। এখন ব্র্যান্ডটা তারা মিনিকেট বলে চালাইতেছে, আর মিনিকেট 28কেও মিনিকেট বলে চালায়, 29কেও মিনিকেট করে চালায়। যে চাউলটা 50 থেকে 55 টাকা রেট পড়বে, বা 52 টাকা বা 48 টাকা রেট পড়বে, সেগুলো তারা 3 টাকা বা 4 টাকা দিয়ে সুন্দর প্যাকেট করে ফেলে। প্যাকেট করার পরে সেই প্যাকেটে 70 টাকা দাম, 65 টাকা দাম, 80 টাকা দাম, 85 টাকা দাম বললেও আপনারা কিনে নেন। তিনি বলেন, বাজারে যে চাল পাওয়া যায় তাতে পুষ্টি নেই বললেই চলে। চকচকে চাল কেনার অভ্যাস থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি। মানুষের যে অভ্যাসটা হচ্ছে চকচক চাউল খাবে, এখন চকচক চাউল করতে ফলে মিনিমাম 3টা ছাড় দেয়, তারপরে পালিশ দেয়। এবার এই পালিশ সেই পালিশ দিয়ে যত চকচক করতে পারে এটা চকচক করে, তার মধ্যে আর পুষ্টি আর থাকে না।
অভ্যাসটা যদি চেঞ্জ হয়ে যায় মানুষের, চকচক চাল খাওয়ার যদি চিন্তা না করে, তাহলে আমরা ওই দোসাটির চাউল যদি কিনা শুরু করি এবং সবাই যদি লাল চাউলের জন্য আপনারা উদ্বুদ্ধ করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা পত্রিকা লেখেন যে এই সাদা চকচকে চাউলে কোনো পুষ্টি নাই, আপনারা লাল চাল খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে চালের ঘাটতি নেই, তবে বাজারের দাম স্থিতিশীল রাখতে সরকারকে চাল আমদানি করতে হচ্ছে। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। সম্প্রতি প্রবীণদের প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সন্তানরা যাতে মা বাবার ইচ্ছের বিরুদ্ধে তাদের পরিবারের বাইরে বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও বসবাসে বাধ্য করতে না পারে এ সংক্রান্ত আইন কার্যকরেরও আহ্বান জানিয়েছেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে প্রবীণ মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৮%। ২০৫০ সালে দেশে তা ২৬% দাঁড়াবে। হেলথ এইড গ্লোবাল নেটওয়ার্কের নামের একটি বেসরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ৬ জন প্রবীণদের মধ্যে একজন নিপীড়নের শিকার হন। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। প্রবীণদের কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকার তথা দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। গবেষণায় প্রবীণ নিপীড়নের যে চিত্র অঙ্কিত হয়েছে তা সত্যিই ভয়াবহ। বিশ্বব্যাপী প্রতি ৬ জন প্রবীণ ব্যক্তির মধ্যে একজন নিপীড়নের শিকার হচ্ছে। একথা অস্বীকার করা যায় না। প্রবীণদের প্রতি নিপীড়ন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আইন অনুযায়ী সন্তানরা যেন পিতামাতার প্রতি দায়িত্ব পালন করেন তাও স্মরণ করিয়ে দেন তিনি। সন্তান কর্তৃক পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩ অনুযায়ী প্রত্যেক সন্তানের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। পিতা বা মাতা বা উভয়কে তারা বা ক্ষেত্রমতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করা যাবে না। ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও সম্মাননা জানানো হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২০শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বিশ্বজুড়ে কোটি মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া ফজলে হাসান আবেদ সবসময় অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। লায়লা নওশিনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত ও তহবিল গঠনের কাজ করে ফজলে হাসান আবেদ ১৯৭২ সালের শুরুর দিকে যখন সদ্য স্বাধীন বাংলাদেশে আসেন তখন সবকিছুই বিধ্বস্ত, বিপর্যস্ত। ইউরোপের অভিজাত কর্পোরেট জীবন ছেড়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে মানুষের কল্যাণে তিনি প্রতিষ্ঠা করেন ব্র্যাক। অগ্নিময় আত্মবিশ্বাসের অধিকারী ফজলে হাসান আবেদ দেশ মহাদেশের সীমা অতিক্রম করে বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবন মানের পরিবর্তন ঘটিয়ে ধীরে ধীরে সেই ব্র্যাক হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা। স্বাধীনতার পর দেশের রাজনৈতিক উত্থান পতন হয়েছে, কিন্তু নিজের বিশাল কর্মী বাহিনী নিয়ে চেয়েছেন পরার্থে জীবন উৎসর্গ করতে। নিরলস কাজ আর সৃজনশীল কর্মসূচির মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদ দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে গেছেন আজীবন। এই এত বড় একটা কাজ তিনি করতে পারলেন কেন? আমি তাকে খুব কাছে থেকে দেখেছি। আমি সবসময় দেখেছি যে তার মধ্যে একটা শান্ত এবং সুচিন্তিত হৃদয় ছিল। তার মধ্যে উঁচু মাপের কর্মোদ্যম ছিল। তার মধ্যে বিস্ময়কর সাংগঠনিক প্রতিভা ছিল। গরিব দুঃখী মানুষের যত রকম সমস্যা আছে সেগুলোকে আরও কি করে অ্যাড্রেস করা যায় এবং সেগুলোকে উন্নত করার চেষ্টা করা যায়, এটা তিনি আশ্চর্যভাবে করতে পেরেছেন। এখন হাজার হাজার সংগঠন, বহু সংগঠন হয়েছে, কিন্তু কোনো সংগঠন সমস্ত দিক থেকে এত বড় আর হতে পারেনি। এটা আমাদের জাতির জন্য গৌরব এবং ফজলে হাসান আবেদকে আমি এখান থেকে একটা সশ্রদ্ধ সালাম তার প্রতি আমার রইল।
ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত ব্র্যাকের কার্যক্রম এখন এশিয়া ও আফ্রিকার 11টি দেশে পরিচালিত হচ্ছে। বিশ্বসেরা এনজিও হিসেবে স্বীকৃতি এসেছে বহুবার। স্যার ফজলে হাসান আবেদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে বহুবার। আমার খেয়াল আছে বছর 4-5 আগে আমি স্যার ফজলে হাসান আবেদের অনুরোধে আমি একবার উগান্ডা গিয়েছিলাম। সেখানকার কৃষি এবং সেখানকার মানুষের বিশেষ করে শিশুদের পুষ্টি নিবারণের জন্য ব্র্যাক কিভাবে কাজ করছে সেটা খুব কাছ থেকে দেখেছি। এতে করে মনে হয় যে ব্র্যাক সত্যি সত্যি একটা আন্তর্জাতিক একটা বড় এনজিও প্রতিষ্ঠান এবং যার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বহু দরিদ্র পীড়িত মানুষের জীবন মান ভাগ্যের উন্নয়নের জন্য ব্র্যাক কাজ করছে। গরিবের সৈনিক খ্যাত ফজলে হাসান আবেদের জন্ম 1936 সালে। মাতৃভূমিকে রোগ, ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত করতে প্রবাদতুল্য মানুষটি 1972 থেকে 2019 সাল পর্যন্ত লড়াই করে গেছেন। সামাজিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। মিয়ানমারে জুলাই মাসে দফায় দফায় অন্তত 40 জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। অনুসন্ধানী প্রতিবেদনে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বিবিসি। প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হত্যাযজ্ঞে অংশ নেওয়া সেনাবাহিনীর সদস্যদের বেশিরভাগেরই বয়স ছিল 17 বছর। তারা বেশ কয়েকটি গ্রাম ঘিরে ফেলে এবং পরিবারের অন্য সদস্যদের থেকে পুরুষদের আলাদা করে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। হত্যার পর তাদের মাটি চাপা দেওয়া হয়। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে ইন গ্রামে। সেখানে কমপক্ষে 14 জনকে পিটিয়ে হত্যা করে মরদেহ বনভূমিতে ফেলে দেওয়া হয়। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। শহীদ জায়া বেগম মুশতারি শফি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে কিডনি, রক্তের সংক্রমণ সহ নানা জটিলতার জন্য 2রা ডিসেম্বর তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বেগম মুশতারি নারী নেত্রী ও শব্দ সৈনিক। মুক্তিযুদ্ধ চলার সময় 7 এপ্রিল তার স্বামী চিকিৎসক মোহাম্মদ শফি ও ছোট ভাই এহসানুল হক আনসারিকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারি। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য 2016 সালে শহীদ জায়া মুশতারি শফিকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। 2020 সালে তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হন। এবারে নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাত অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে চিলির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হলেন গ্যাব্রিয়েল বোরি। সান্তিয়াগোর রাস্তায় বামপন্থী সমর্থকদের উৎসব। গ্রামীণ ফোন নিবেদিত। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে। এই যে টোনে কথা বললি না, এইটাই হচ্ছে তোর বেয়াদব। আই এম সরি টু সে, কারণটা তোকে জানাতে পারছি না। আসিফের মেন্টাল প্রবলেম দেখা দিয়েছে। তোমার নাতিও মেন্টাল প্রবলেমে ভুগছে। থ্যাঙ্কস ভাইয়া। নীল ভাইয়া ওর বান্ধবীকে নিজে বলেছে যে ও মেন্টাল সাফারিং এ ভুগছে। তাই তুই চুপ কর তো। তোমার বাসার ঝামেলা আজকাল অফিসে শেয়ার করো নাকি? আমি সিদ্ধান্ত নিছি তোকে বিয়ে তো করবই না, তোর সাথে আর প্রেমও করবো না। ধারাবাহিক নাটক উল্টো স্রোত দেখবেন প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক। গ্রামীণ ফোন নিবেদিত। রূপান্তরের রচনা ও মন্তাসির বিপনের পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক অল্প স্বল্প গল্প দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 7:50। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক।
ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। লা অলিভা দেশ বিদেশের রান্না সম্পূর্ণ নতুন রূপে আপনারা দেখবেন এখন থেকে। লা অলিভা দেশ বিদেশের রান্না দেখুন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 20 মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে। গ্রামীণফোন নিবেদিত। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দুস্থ ও হতদরিদ্র সাধারণ মানুষ কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রকৃতি সুরক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রশংসা করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দেশজুড়ে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য নগদ সহায়তা দিয়ে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবারের শীতে দেশজুড়ে শীতবস্ত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। নড়াইলে এমনই হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের সময় একটু গায়ে দিতে হবে, সে কম্বল পেয়ে খুব খুশি হয়েছে। শীতকালে গায়ে নিতে পারবানি, বুড়ো মানুষ, আমার শাল ফল নাই, কেউ নাই, আমি কাশি হবো, কি খেতে পারি না। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে অতিথিরা। এই উদ্যোগ গরিব অসহায় মানুষের জন্য, যারা একেবারে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের মূল স্রোতে আনয়ন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এই সংগঠন প্রতি বছরই এটা করে থাকে। প্রকৃতি ও জীবন সেখানে আমাদের কিছু ইনপুট দিচ্ছে, কিছু সহযোগিতা করছে। এটা নড়াইলবাসীর জন্য খুবই কাজে আসবে। মানবিক প্রয়োজনে সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসার আহ্বান জানায় স্থানীয় প্রশাসন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন বিভিন্ন সময় দরিদ্র মানুষের ভিতরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, পুলিশ সার্বিক সহযোগিতা দিয়েছে। উপযুক্ত সময় শীতবস্ত্র প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে দেওয়ার জন্য প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এর মাধ্যমে আমাদের নড়াইল জেলায় আমাদের সামনে যে শীতের প্রকোপ বা দুস্থ আশা তাদের পাশে দাঁড়ানোর যে অভিপ্রায়, তারা সহ এই সংস্থা সহ অন্যান্য যারা আছে আমাদের এই নড়াইলে, যারা অবস্থা সম্পন্ন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা সরকারিভাবে জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থা তাদের জন্য এগিয়ে আসব। ভবিষ্যতেও গরিব মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে সরকারের পাশে থাকার আহ্বান জানায় স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য ও সেবাসহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021 বাস্তবায়নে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরে ডিজিটাল বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই পথে চলতে গুরুত্ব দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স ও মাইক্রোপ্রসেসর ডিজাইনের উপর। মানব সভ্যতার গতিপথ বদলে দেওয়া 3 আবিষ্কার, বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ এবং ট্রানজিস্টর আবিষ্কারকে 3টি শিল্প বিপ্লব হিসাবে চিহ্নিত করা হয়। ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব। সময়ের যুগোপযোগী দেশ গড়তে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা যে আমরা ডিজিটাল বাংলাদেশটা পুরাই ইউথ ফোকাস, আইসিটি অ্যান্ড ইনোভেশন ফোকাস, এবং আমাদের কাজটা হচ্ছে উদারনীতি। আমরা কিন্তু কন্ট্রোল করতে চাই না,
আমরা কৌশলপত্র, নীতিমালা, তারপরে আইনে যেতে চাই। সেই কারণে আমি বলবো যে আমাদের বাংলাদেশে একটা সুবর্ণ সময় আমরা পার করছি। এক্ষেত্রে আমার একটাই অনুরোধ যে আমাদের জাতীয়ভাবে একটা ঐক্যমতে আসতে হবে। তথ্য প্রযুক্তি খাতে সাম্প্রতিক সময়ে ব্যাপক পরিবর্তন এসেছে। একটু চিন্তা করে দেখব যে 2007-এর বাংলাদেশটা কেমন ছিল আর 2021-এর বাংলাদেশটা কেমন। এই তুলনাটা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে জননেত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা এবং দূরদর্শিতা দিয়ে অন্ধকার থেকে আলোকিত করেছেন বাংলাদেশকে, একেবারে অ্যানালগ থেকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। কোন ভিত্তির ওপরে দাঁড়িয়ে 41-এর স্বপ্নটা দেখছি? যদি $500 পার ক্যাপিটা ইনকাম থেকে জননেত্রী শেখ হাসিনা $2500 12 বছরে না আনতে পারতেন, তাহলে 41 সালে $12,500 এই টার্গেটটা আমরা করতে পারতাম না। 2008 সালে এই খাতে কর্মসংস্থান ছিল 50,000-এর কম, যা এখন 15 লাখ ছাড়িয়েছে। ইন্টারনেট ব্যবহারকারী 56 লাখ থেকে এখন প্রায় 12 কোটি। সরকারি ওয়েবসাইট ছিল 50-এরও কম, বর্তমানে 51,000-এর বেশি। আইসিটি শিল্প $2.5 লাখ থেকে 100 কোটিতে পৌঁছেছে। আমাদের সামনের লক্ষ্য যে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যাব, আগামী দিনে 41 সাল নাগাদ একটি জ্ঞান ভিত্তিক একটি ডিজিটাল ইকোনমি গড়ে তোলা। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের আইটি খাত 100 তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে এমন আশা সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। চিলির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হলেন গ্যাব্রিয়েল বোরিক। মাত্র 10 পয়েন্টে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী জোসে অ্যান্টোনিও কাস্টকে হারিয়ে প্রেসিডেন্টের ক্ষমতায় যাচ্ছেন 35 বছর বয়সী বামপন্থী গ্যাব্রিয়েল। জয়ের পরই অসাধারণ দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে দেশটির কয়েকজনের বিশেষাধিকারের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দেন তিনি। একই সাথে দেশটির বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। গত কয়েক বছর ধরে অসমতা এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন গ্যাব্রিয়েল বোরিক। সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টকে পেয়ে চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তায় সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। জনতা বলছেন, চিলিতে মানুষের আয় বাড়লেও বৈষম্য প্রকট হয়ে উঠতে থাকায় গ্যাব্রিয়েলের মতো প্রেসিডেন্ট চাইছিলেন তারা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতা হয়েছে। 16তম বাংলা চ্যানেল সাঁতার 2021 প্রতিযোগিতায় অংশ নিয়েছেন 79 জন সাঁতারু। এবার সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে অংশ নিয়েছিলেন 10 বছরের সৈয়দা লারিসা রোজেন। তার বাবা সৈয়দ আখতারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ানও তার সঙ্গে সাঁতারে অংশ নেন। বাবা ও 2 সন্তানের একসাথে অংশ নেওয়াটাও বাংলা চ্যানেলে একটি রেকর্ড। বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। 2006 সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেলের সাঁতারে অংশ নিয়েছিলেন লিপ্টন সরকার, ফজলুল হক সিনহা এবং সালমান সাইদ। ফজলুল হক সিনহার বয়স এখন 60 বছর। এবারের আসরে তিনি সবচেয়ে বেশি বয়সী সাঁতারু। সোমবার সকাল 10:40 কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু হয়। 16.1 কিলোমিটার পাড়ি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান সাঁতারুরা। এবার সফল হয়েছেন 54 জন। গত বছর 43 জন সাঁতারুর মধ্যে 39 জনই এই দূরত্ব পাড়ি দিতে সফল হয়েছিলেন। এবারে কৃষি সংবাদ। ঘূর্ণিঝড় জাওয়াদের সময় টানা বৃষ্টিতে ডুবে যাওয়া ধান বাঁচাতে পারেনি যশোরের শাসা উপজেলার কৃষক। কাদাপানিতে নিমজ্জিত বেশিরভাগ ক্ষেতের ধান এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের সময় অসময়ের টানা বৃষ্টিতে যশোরের 628 হেক্টর জমির উঠতি ধান পানিতে ডুবে যায়। পানি সরতে দেরি হওয়ায় শেষ রক্ষা হয়নি অনেক ক্ষেতের ধানের। পানির ভিতরে ধান তো কোনো রকম ওঠাতে পারছে না, আর্থিকভাবে অনেক অসহায় অবস্থায় আছে। যে খরচ পরিমাণ হয়েছে তা খরচ তো আমাদের সীমিত আসবে না। 12 বিঘা ধান করেছি, সব পানি নিচে, একটা ধানও বাড়ি নিয়ে এখনো সব তলি দিয়েছে। ধানগুলো পানিতেই আছে,
এখন সরকার যদি আমাদের মুখে একটু তাকায় সাহায্য করে তাহলে আমরা একটু বেঁচে যাইতে পারবো। শার্শা উপজেলার বেশিরভাগ কৃষক ধান কেটে খেতে ফেলে রাখেন, কিছু ধান কাটতে বাকি ছিল, সেসব ধানের সবই তলিয়ে যায়। শার্শা উপজেলাতে প্রায় 628 হেক্টর জমিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছিলাম যে দ্রুত ধান মাঠ থেকে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আমাদের সর্বশেষ জমির ধান এই জলাবদ্ধতার জন্য আমাদের নষ্ট হবে বলে আমরা আশঙ্কা করছি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশে 40% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে বায়োগ্যাস সহ নতুন প্রযুক্তির খোঁজ করছে সরকার। বাংলাদেশে বায়োগ্যাস প্রযুক্তির সফলতা ব্যর্থতা নিয়ে কর্মশালায় ক্লিন এনার্জি নিয়ে গবেষণায় বিনিয়োগের আহ্বান জানান বক্তারা। সৌমিক আহমেদের রিপোর্ট। বাংলাদেশে বায়োগ্যাস প্রযুক্তির সফলতা ব্যর্থতা বিষয়ে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল ও যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির সেমিনার। প্রাথমিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তানিয়া ইসলাম। স্টার্ট হলো কিন্তু এটা 2-4 বছরও যায় নাই, এটা কোনো না কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা প্রপার মনিটরিংয়ের অভাব 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছিল প্রপার এক্সপার্টের অভাব। এই যে প্ল্যানগুলো হচ্ছে, এই প্ল্যান্টের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই প্ল্যানগুলোর মেজারমেন্ট, যে টেকনোলজিক্যাল যেই মেজারমেন্ট, এগুলো আসলে আমাদেরকে প্রচণ্ড মাত্রায় এটা ফিল্ড লেভেলে এই কাজগুলো করতে হবে। বায়োগ্যাস প্রযুক্তির প্রাথমিক উপকরণ হিসেবে গোবর নির্ভরতা কমিয়ে নতুন উৎস নিয়ে আসার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। উঠে আসে প্রযুক্তি বিনিময়ের বিষয়টি। আমাদের বায়ো এনার্জি রিসার্চ গ্রুপে ল্যাব আছে, অত্যন্ত সফিস্টিকেটেড ল্যাব ফ্যাসিলিটি আছে এবং ডিফারেন্ট টাইপস অফ এক্সপার্ট আছেন। সো এটা কম্বাইনলি যদি আমরা কাজ করি, পলিসি মেকাররা এই বিষয়ে যদি গুরুত্ব দেয়, ইপিআরসি যদি এখানে মধ্যস্থতা করে যে কিছু স্কলারশিপের ব্যবস্থা থাকে, তাহলে ওদের স্টুডেন্ট বাংলাদেশে আসবে, বাংলাদেশের স্টুডেন্ট ওখানে যাবে। সেরকম কম্বাইন্ড সুপারভিশন পিএইচডি, বিশেষ করে পিএইচডি প্রোগ্রামে এবং পোস্টডকের জন্য চেষ্টা করা যেতে পারে, টেকনোলজি ট্রান্সফার করা সম্ভব। I just wanted to extend my gratitude to all of the stakeholders who attended today's workshop. Now more than ever, we need to work together to find solutions to the problems of climate change. And today's workshop will help us to better understand how to make biogas a more sustainable and commercially viable option in Bangladesh. Solid waste of municipality, তারপর poultry waste, এরা একটা potential energy source for generation of electricity. যদি আমরা 4 মিলিয়ন বায়োগ্যাস প্ল্যান্ট করি, তাহলে যে ডোমেস্টিক ডিমান্ড আছে, হাউসহোল্ড ডিমান্ড আছে, তার 20% কিন্তু কভার করা যায়, মিট করা যায়। সো হিউজ ইমপ্লিকেশন আছে বায়োগ্যাসের। এটা নিয়ে যত বেশি স্টাডি হবে, একাডেমিশিয়ানরা যত বেশি কাজ করবেন, আমাদের রিসার্চে যারা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন তাদের জন্য তারা অনেক বেনিফিটেড হবে। গবেষণার পাশাপাশি বায়োগ্যাস প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে আইনি জটিলতা মুক্ত করার পরামর্শ আসে সেমিনারে। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 46 পয়েন্ট কমে ৬,৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৭৪টি কোম্পানির ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ২০ কোটি ৯৫ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দরজ বিরতি। বিরতির পর্যায়ে থাকছে যুব ক্রিকেট দলের শিরোপা ধরে রাখার গ্রামীণফোন নিবেদিত। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে। এই যে টোনে কথা বলে না, এইটাই হচ্ছে তোর বেয়াদব। আই এম সরি টু সে, কারণটা তোকে জানাতে পারছি না। আসিফের মেন্টাল প্রবলেম দেখা দিয়েছে, তোমার নাতিও মেন্টাল প্রবলেমে ভুগছে।
থ্যাঙ্কস ভাইয়া। নীল ভাইয়া ওর বান্ধবীকে নিজে বলেছে যে ও মেন্টাল সাফারিং এ ভুগছে। তাই তুই চুপ কর তো। তোমার বাসার ঝামেলা আজকাল অফিসে শেয়ার করো নাকি? আমি সিদ্ধান্ত নিছি তোকে বিয়ে তো করবই না, তোর সাথে আর প্রেমও করব না। ধারাবাহিক নাটক উল্টো স্রোত দেখবেন প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক। গ্রামীণ ফোন নিবেদিত। রূপান্তরের রচনা ও মন্তাসির বিপনের পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক অল্প স্বল্প গল্প দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 7:50। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক। ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। লা অলিভা দেশ বিদেশের রান্না সম্পূর্ণ নতুন রূপে আপনারা দেখবেন এখন থেকে। লা অলিভা দেশ বিদেশের রান্না দেখুন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। গ্রামীণ ফোন নিবেদিত। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে। এই যে টোনে কথা বললি না, এইটাই হচ্ছে তোর বেয়াদব। আই এম সরি টু সে, কারণটা তোকে জানাতে পারছি না। আসিফের মেন্টাল প্রবলেম দেখা দিয়েছে, তোমার নাতিও মেন্টাল প্রবলেমে ভুগছে। থ্যাঙ্কস। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। 2026 সালের মধ্যে 90% সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাতিল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিশ্বব্যাংকের তৈরি করা টুওয়ার্ড এ মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাস্টেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে প্লাস্টিক বর্জ্য কমাতে রিডিউস, রিইউজ, রিসাইকেল বাস্তবায়নে সবার সহযোগিতা চাওয়া হয়। প্লাস্টিক অ্যাকশন প্ল্যানে 2025 সালের মধ্যে তা 50% এবং 2030 সালের মধ্যে 80% নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন। জনগণকে আরো সচেতন করতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগ যারা দায়িত্বে আছে তাদেরকে আরো দায়িত্বশীল হতে। সারা বাংলাদেশে যতটা সিটি কর্পোরেশন আছে এবং যতটা পৌরসভা আছে তারা যদি এগিয়ে আসে এবং সবাই যদি সচেতন হয় তাহলেই এটা আমাদের দ্বারা সম্ভব হবে। দেশ গঠনের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার স্বীকৃতি হিসেবে তরুণদের 15 সংগঠন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 ভূষিত হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন অনেক তরুণ উদ্যোক্তা ও সংগঠন। তরুণদের এসব কাজের স্বীকৃতি দিল ইয়াং বাংলা। প্রতি 2 বছর পর পর এই পুরস্কার দেওয়া হয়, কিন্তু এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কারণে 1 বছরের ব্যবধানে দেওয়া হলো 5ম আসরের পুরস্কার। জলবায়ু পরিবর্তন ও উদ্ভাবন, সংস্কৃতি ও যোগাযোগ, সামাজিক উন্নয়ন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দক্ষতা
এবং কর্মসংস্থানে ভূমিকা রাখায় 5টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এবারের আসরে বিজয়ীদের হাতে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড তুলে দেন জাতির পিতার দৌহিত্র ও CRI ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। এখন একটা পৃথিবীতে পুরো খুব একটা কঠিন সময় যাচ্ছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা সাহসও পাই এবং আপনারা থামবেন না। আপনারা যেভাবে কাজ করছেন আপনারা করে যাবেন, আপনারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বিজনেস বলেন, পলিটিক্স বলেন, NGO বলেন, সব সেক্টরে আমাদের আসলেও এখন একদম কমিটেডভাবে তরুণ সমাজকে সামনে নিয়ে আসতে হবে এবং সাপোর্ট দিতে হবে। তরুণদের উদ্দেশ্যে ধারণকৃত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ সমাজ উন্নত হয়, ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও CRI এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। সোনার বাংলার স্বপ্ন হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন, আমার দেশের উন্নয়নের স্বপ্ন, দেশের প্রতিটি মানুষের জীবনে যাতে সে সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার কোনো অভাব না থাকে, সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। শুধু সরকারের উপর নির্ভরশীল থাকলে হবে না। তাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা নিজেদের সময় দিচ্ছে, অর্থায়ন দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, তারা কারো কাছে হাত পেতে নেয়, তাদের ইচ্ছা হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা, তারাই হচ্ছে আমাদের এক সোনার বাংলার স্বপ্ন, সোনার বাংলার উদাহরণ। এসব তরুণ দেশকে আরো এগিয়ে নেবে বলে আশা করছেন সবাই। রফিকুল বাশার, চ্যানেল আই। অনলাইন অফলাইন বাজারে কোনো প্রতিষ্ঠান যদি ক্রেতাকে জিম্মি করে বেশি লাভে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম ও আইন নিয়ে আয়োজিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় কথা জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম। সভায় দেশের জেলা প্রশাসক সহ সব বিভাগীয় কমিশনার ও পুলিশের ঢাকা রেঞ্জের DIG ও অন্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন বাজারকে কারা কিভাবে প্রভাবিত করছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পলিটিক্স এবং এই যে ট্রেডিং ব্যবসা, এটা এক হয়ে গেলে সমস্যা আছে। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে অনেক ক্ষেত্রে। মার্কেটকে তারা মানে কারা কারা কিভাবে ইনফ্লুয়েন্স করে কন্ট্রোল করছে বা করতে পারে, এইগুলো অ্যানালাইসিস করলে হয়তো বেরিয়ে আসবে। বর্তমানে যে আমরা 12টা কি 15টা ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অনুসন্ধান চালাচ্ছি। আমরা খুব ইকুইপড বা এফিশিয়েন্ট, বিশেষ করে ই-কমার্সে মার্কেটটাকে অ্যাড্রেস করার জন্য। নট দ্যাট ইভেন পৃথিবীর অনেক দেশই এখনো পর্যন্ত এই ক্যাপাসিটি ডেভেলপ করে নেই, তবে আমরা শুরু করেছি লার্নিং, যে বিশেষ করে ই-কমার্সের যে এন্টি কম্পিটিটিভ বিহেভিয়ার হতে পারে এটা বোঝার জন্য আমরা ক্যাপাসিটি ডেভেলপ করছি। রাজশাহীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ সহ সামাজিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় জেলা পর্যায়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের এই যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। মতবিনিময় সভায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেন। বেশ কয়েকদিন ধরেই সারা দেশে তাপমাত্রা কমছে, সেই সাথে বইছে মৃদু বাতাস, তাই শীতের অনুভূতি তীব্র হচ্ছে। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। চলতি সপ্তাহেই উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আক্তার হোসেনের রিপোর্ট। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় ও বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে প্রকৃতিতে বইছে মৃদু বাতাস। ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেড়েছে। একটু বাতাস বেশি, বাতাসের কারণে ঠান্ডার একটু শীতও আছে, বাতাস আছে, ওটা আছে। গত পরশুদিন থেকে বাতাস একটু বেশি, এখন শীতের প্রভাবটা একটু বেশি। এখন তো রাত্রে ডিউটি করা একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। শীতের স্রোত, বাতাসের ইয়েটা বেশি, আর 10টার পরে আরো শীতটা রাতে বেশি প্রভাব পড়তেছে। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে। রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সারা দেশেই ফল করতে পারে, কোনো কোনো জায়গায় হয়তো বা 2 থেকে 3 ডিগ্রি 4 ডিগ্রি ফল করতে পারে।
তো অ্যাভারেজলি 1 থেকে 2 ডিগ্রি ফল করতে পারে। তো যেসব জায়গায় টেম্পারেচার 10 থেকে 12-র মধ্যে আছে সেটা 10-এর কাছাকাছি চলে আসবে কিংবা তার নিচে নামতে পারে। এরকম ফলিং টেন্ডেন্সি হতে পারে, তাপমাত্রা কমার প্রবণতা আরও 2-3 দিন থাকতে পারে। তা আমরা ধারণা করছি যে এই সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের যেসব আমরা 2টা ডিভিশন রাজশাহী এবং রংপুর, ওই জায়গায় যে জেলাগুলো আছে এগুলোতে মৃদু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা আছে। রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমলেও সময়ের ব্যবধানে তা আবার বেড়ে যাওয়ায় এখনোই তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। নিউজিল্যান্ডে অবশেষে মঙ্গলবার থেকে মাঠে অনুশীলন করার অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্ধিত কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষায় সফরকারী দলের সবাই নেগেটিভ হয়েছেন। এখন থেকে স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারবে টিম টাইগার্স। মঙ্গলবার দলের সবাই টিম হোটেলেও উঠবেন। প্র্যাকটিসে যেতে পারবো। কালকে আমাদের 10:15 থেকে প্র্যাকটিস আছে লিংকন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিটাও পাবো। তারপর ওখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোবেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাল্লাহ। তো দেশবাসীকে যত এই প্রত্যাশা, সবাই আপনারা দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি এবং এখানে সবাই সুস্থ থাকি এবং ভালো একটা সিরিজ খেলতে পারি। বড় স্বপ্ন নিয়েই এশিয়া কাপ ও যুব বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। যুব দলের কোচ নাভিদ নওয়াজ এবং অধিনায়ক রাকিবুল হাসান দুজনই এবারের দল নিয়ে বেশ আশাবাদী। করোনার কারণে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও সম্প্রতি ব্যক্তিগত ও দলীয়ভাবে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আসন্ন দুটি আসরেই অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ দল। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। চলতি মাসে এই দলটি ভারতে গিয়ে ভারতের 2 দলের সাথে ট্রায়াঙ্গুলার ট্রফি জিতে এসেছে। পুরো সিরিজ জুড়েই আলো ছড়িয়েছেন লাল সবুজের নাবিল, সাকিব, রাকিবুলরা। এবার ওরাই যাচ্ছেন বাংলাদেশ দলকে আরও 2টি মর্যাদার আসরে প্রতিনিধিত্ব করতে। যাওয়ার আগে আগে মিরপুরের বিসিবিতে হয়ে গেল জুনিয়র টাইগারদের অফিসিয়াল ফটো সেশন। যুব বিশ্বকাপ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে, তার আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলবে রাকিবুল হাসানের দল। অধিনায়ক নিজে অবশ্য গত বিশ্বকাপ জয়ের অন্যতম খেলোয়াড়। গতবার যখন আমরা গিয়েছিলাম, আমরা ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। অ্যাজ এ প্লেয়ার আমি মানে নতুন ছিলাম, তো এবার একটু মানে পুরনো প্লেয়ার, যেটা বলে অভিজ্ঞতা যতটুকু আমি গত বছর অর্জন করছিলাম সেটাই সবার মাঝে মানে শেয়ার করার চেষ্টা করছি। আর আমাদের টিমটা এবার ভালো আছে, আমরা আশাবাদী আমরা ভালো করবো। যুব দলের লঙ্কান কোচ নাভিদ নওয়াজ, তার হাতেই গত কয়েক বছর ধরে আছে এবারের দলটি। নিজের দলকে ফেভারিট হিসেবেই দেখেন কোচ। It's very important tournament for us because it's very important to create the momentum going into the World Cup. So it's up to us to make maximum use of it and get into a good momentum going into the World Cup in West Indies. বড় আসরে ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও দলের সদস্যরা আছেন বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করার অপেক্ষায়। 1 বছরে 1.5 বছরে 3টা সিরিজ হয়েছে, তো আমরা ওইখানে ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আমাদের নিজেদের মধ্যে ভালো কমিউনিকেশন আছে। আশা করি ইনশাল্লাহ যদি গেম বাই গেম ফোকাস করা যায়, আমরা যদি আমাদের বেটার ক্রিকেটটা খেলি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো এটা তো আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আমরা যদি আমাদের যে প্ল্যানগুলো আছে, টিম প্ল্যান, গেম প্ল্যান, এই প্ল্যানগুলো যদি আমরা ফলো করি তো ইনশাল্লাহ সাকসেস হবে। 24শে ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে যুব টাইগাররা। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।